বাজেট প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫%। অভ্যন্তরীণ আয়ে নির্ভরতা বাড়বে। এবং জানিয়ে দিব আগামী ৫ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান। আরও জানিয়ে দিব জাপান শিবিরে মুনাফিকি চরিত্র মানুষ প্রত্যাখ্যান করেছে যুবদল সভাপতি। এবং জানিয়ে দিব ইশরাকের শপথ ইস্যুতে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। এবং সর্বশেষ জানিয়ে দিব নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি, অংশ নেবেন ইশরাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাজেট প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫%। অভ্যন্তরীণ আয়ে নির্ভরতা বাড়বে। ১৬ বছর পর সংসদের বাইরে উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। দেশের অর্থনৈতিক সংকট ও রাজস্ব ঘাটতির প্রেক্ষাপটে তুলনামূলকভাবে সংযত বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বড় ঋণ নির্ভর না হয়ে অভ্যন্তরীণ আয় বাড়িয়ে বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে। এছাড়া থাকবে না কোনো মেগা প্রকল্প বা মনুমেন্ট, বরং জিডিপি প্রবৃদ্ধি ৫.৫% লক্ষ্যমাত্রা রেখে গুরুত্ব পাবে অবকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাত। পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরাতে সংস্কার ও আইপিও উৎসাহিত করার উদ্যোগ থাকবে বাজেটে। নেগেটিভ ইকুইটি সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ জুন বিকেল ৩টায় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। আগামী ৫ বছরে ১ লাখ বাংলাদেশ কর্মী নেবেন জাপান। জাপান আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। বৃহস্পতিবার ২৯শে মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বাংলাদেশের বিএমইটি ও জাপানের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ২ সমঝোতা স্মারক সই হয়। প্রধান উপদেষ্টা বলেন, জাপানে কর্মসংস্থানের এই সুযোগ বাংলাদেশের তরুণদের জন্য একটি দারুণ সম্ভাবনা এবং বিশ্ব চিন্তায় দুয়ার খুলে দেওয়ার একটি পদক্ষেপ। বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান, ২০৪০ সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট ১,১০,০০,০০০-এ পৌঁছাতে পারে, যা বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। জামায়াত শিবিরের মুনাফিকি চরিত্র মানুষ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন যুবদল সভাপতি। জামায়াত শিবিরে মুনাফিকি চরিত্র দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি মুনায়েম মুন্না। তিনি বলেন, এ কারণেই তারা নির্বাচন চায় না। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মুন্না হুঁশিয়ার দিয়ে বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের তরুণ সমাজ উপযুক্ত জবাব দেবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের বিকল্প নেই। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, ৫ আগস্টের পর ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব শুরু করেছে এবং তাদের গোপন তৎপরতায় সাধারণ শিক্ষার্থীরা বিব্রত হচ্ছে। ইশরাকের শপথ ইস্যুতে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আপিল বিভাগ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজ করে দিবেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার আপিল বিভাগ জানায়, নির্বাচন কমিশন ইসি সাংবিধানিকভাবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে এবং ইসির দেয়া গেজেট বহাল থাকবে। নতুন কোনো গেজেট জারি করার প্রয়োজন নেই। ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন সরকার বাধ্য তাকে শপথ পড়াতে। না পড়ালে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে। এর আগে হাইকোর্ট ২২শে মে রিটকারী আইনজীবী মামুনুর রশিদের আবেদন সরাসরি খারিজ করে দেন, কারণ তার এইরকম রিট করার এখতিয়ার নেই বলে আদালত রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলেন মামুনুর রশিদ, যার শুনানি শুরু হয় বুধবার এবং আজ আপিল বিভাগ তা খারিজ করে দেয়। এই রায়ের পর ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে মনে করছেন তার সমর্থকেরা। তবে এখন পর্যন্ত তার শপথ অনুষ্ঠান হয়নি। এ নিয়ে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত রয়েছে, যা নাগরিক সেবা ২ সপ্তাহ ধরে অচল করে রেখেছে। নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি, অংশ নেবেন ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবারও নগর ভবনের অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা এবং সিটি কর্পোরেশনের কিছু কর্মচারী। ঢাকাবাসী ব্যানারে আয়োজিত এ আন্দোলন বৃষ্টির মধ্যেও চলছে। আন্দোলনের মূল সমন্বয়ক মশিউর রহমান জানিয়েছেন, ইশরাক আন্দোলনে যোগ দিবেন। টানা ১৬ দিনের এই কর্মসূচির কারণে নগর ভবনের সব সেবা বন্ধ রয়েছে। জনদুর্ভোগ চরমে। ইশরাক হোসেন ২০২০ সালের নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেন, যার রায়ে চলতি বছরের ২৭শে মার্চ তাকে মেয়র ঘোষণা করে আদালত। ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন।
আজ আপিল বিভাগে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য নোটিশ ইস্যুর কথা জানানো হয়েছে।